এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে যে 6 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 2 আয়তে দিয়েছে ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে আছে মোহরভিষিক বিযুক্তি রেখা। 2 বলছে গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ গোলক আকৃতির হয়। 3 যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হচ্ছে শিশিরাঙ্ক। 4 থান্ডার ক্লাউড হচ্ছে কিউমুলো নিম্বাস। 5 বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম নিরক্ষীয় জলবায়ুতে। 6 গ্রীষ্মকালে এস্কিমোরা শিল মাছের চামড়ায় তৈরি যে তাঁবুতে বাস করে তার নাম টিউপিক। 7 ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে 1984 সালে। 8 হচ্ছে পরিবেশের কোনো অংশে ক্ষতি বা পরিবর্তন হলে তা নিজে থেকেই পূরণ হয়ে যায়, একে বলে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। 9 পৃথিবীর বৃহত্তম প্রবাল দ্বীপ হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। 10 অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলকে বলে ডাউনস। 3 এতে আছে শূন্যস্থান পূরণ। আয়তে বলেছে ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলে। 2 লাভা ও অগ্নুদ্গমের ফলে দাক্ষিণাত্য মালভূমিতে উর্বর কৃষ্ণমাটি তৈরি হয়েছে। 3 মৌসুমী বায়ু হলো সমুদ্রবায়ু আর স্থলবায়ুর বৃহৎ সংস্করণ। 4 জলপাই গাছটি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সবথেকে বেশি দেখা যায়। 5 পাপুয়া নিউগিনির প্রধান নদীর নাম ফ্লাই। বিতে সত্য মিথ্যা বলতে বলেছে। আয়তে বলেছে বিস্ফোরণ ছাড়া শান্তভাবে অগ্নুদ্গম ঘটলে তাকে বিদার অগ্নুদ্গম বলে সত্য। 2 বলেছে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে ক্রোধনমত্ত 40 বলে মিথ্যা। আচ্ছা, 40 ডিগ্রি যেটা দক্ষিণ অক্ষরেখা বরাবর বা দক্ষিণ অক্ষাংশ ওটা গর্জনশীল 40 হবে, এখানে দিয়েছে প্রধানমুক্ত 40। 3 দিয়েছে মেঘের সৃষ্টি হয় ট্রোপোস্ফিয়ারে সত্য। 4 পিগমিরা নিরক্ষীয় অঞ্চলের অধিবাসী সত্য। 5 অস্ট্রেলিয়ার উত্তরে তাসমানিয়া অবস্থিত মিথ্যা। স্তম্ভ মেলানো দিয়েছে পিচও হবে পাত সংস্থান তত্ত্বের জনক। চুনাপাথর হচ্ছে পাললিক শিলা। চিনুক হলো রকি পার্বত্য অঞ্চল। চেরাপুঞ্জি হচ্ছে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান। আর রূপোর শহর ব্রোকেন হিল। ডিতে আছে এক কথায় উত্তর দাও। আইতে আছে গুরুমণ্ডলের কয়টি অংশ এবং কি কি। এটা বইয়ের 5 পৃষ্ঠায় রয়েছে। গুরুমণ্ডলের দুটো অংশ, একটা হচ্ছে ক্রোফেসীমা আর একটা হচ্ছে নিফেসীমা। তাহলে গুরুমণ্ডলের দুটো অংশ, একটা হচ্ছে ক্রোফেসীমা আর একটা হলো নিফেসীমা। 2 বলেছে এল তরঙ্গের অপর নাম কি, পৃষ্ঠ তরঙ্গ। 3 দিয়েছে প্যানজিয়া কাকে বলে, প্যানজিয়া কি। বলছে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করতো, তাকে বলা হতো প্যানজিয়া। 4 বলেছে নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে, এটা 9 নম্বর পৃষ্ঠায় রয়েছে বইয়ের। লিখেছে যে কিছু ক্ষেত্রে দুটো পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয়, ফলে ভূমিকম্প চ্যুতি প্রভৃতি সৃষ্টি হয়। এই সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না, একে নিরপেক্ষ সীমানা পাত সীমানা বলা হয়। 5 দিয়েছে পিট কয়লা পরিবর্তিত হয়ে কোন শিলায় পরিবর্তিত হয়। পিট কয়লা পরিবর্তিত হয়ে হয় গ্রাফাইট শিলাতে পরিণত হয়, গ্রাফাইট শিলায়। অথবাতে দিয়েছে দিল্লির লালকেল্লা কোন পাথরে তৈরি। দিল্লির লালকেল্লা এই যে বেলে পাথরে তৈরি। এই যে দিল্লির লালকেল্লা, উদয়গিরি, খণ্ডগিরি মন্দির, খাজুরাহ মন্দির, জয়সলমীরের সোনার কেল্লা বেলে পাথরে তৈরি। তাহলে লালকেল্লা হচ্ছে বেলে পাথরে তৈরি। বা 6 দিয়েছে চিপকো আন্দোলন নেতার নাম সুন্দরলাল বহুগুণা। 7 বলেছে পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে, উদাহরণ দাও। আচ্ছা, পরিবেশ বান্ধব শক্তি বলবে সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব শক্তি, জোয়ার ভাটার শক্তি প্রভৃতি শক্তির উৎসগুলি প্রায় দূষণমুক্ত। এ কারণে এই শক্তি থেকে পরিবেশ এবং জীবজগতের ক্ষতির সম্ভাবনা খুব কম হয়, তাই এগুলিকে পরিবেশ বান্ধব শক্তি বলে। এদের বৈশিষ্ট্য হচ্ছে সহজলভ্য, বারবার ব্যবহার করা যায়, পরিবেশ দূষণ সৃষ্টি করে না, নিঃশেষিত হবার সম্ভাবনা কম। 4 আয়তে বলেছে টিকা লেখো নিফে। এটা আছে বইয়ের 6 পাতায়। ভূত্বক এবং গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী সেই স্তরটি হচ্ছে কেন্দ্রমণ্ডল বা কোর। এই স্তরটি প্রায় 350 কিলোমিটার গভীর, অত্যন্ত ভারী, নিকেল আর লোহা দিয়ে তৈরি বলে একে নিফে বলা হয়। এর গড় তাপমাত্রা প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস আর ঘনত্ব হচ্ছে 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেন্টিমিটার। আর পদার্থের ঘনত্ব, উষ্ণতা, চাপ কেন্দ্রমণ্ডলে সব জায়গায় সব একরকম নয়। আচ্ছা, ওটা বলতে হবে না। আর এই স্তরের ঘনত্ব লিখবে এত, এই পর্যন্ত লিখে দেবে। 2 বলেছে ভূমিকম্পের কেন্দ্র বলতে কি বোঝো, এটা আছে বইয়ের 14 পাতায়।
ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তা হলো ভূমিকম্পের কেন্দ্র। অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিলোমিটার গভীরে হয়ে থাকে। ওর সাথে আছে সুনামি কাকে বলে, এটা আছে 17 পাতাতে রয়েছে। সুনামি বলবে সমুদ্র তলদেশে বা উপকূল অঞ্চলে ভূমিকম্পের ফলে ঢেউয়ের উচ্চতা বেড়ে প্রবল শক্তিতে উপকূলে আছড়ে পড়ে, এরকে সুনামি বলা হয়ে থাকে। এর ফলে বহু জীবনহানি এবং ক্ষয়ক্ষতি হয়। দুয়ে বলেছে শিলার দুটি ব্যবহার লেখো। শিলার ব্যবহার তোমার একসাথে ওইভাবে তো আগ্নেয় শিলার ব্যবহার আছে, পাললিক শিলার ব্যবহার আছে, তো যে কোনো দুটো ব্যবহার লিখে দেবে। যেমন হচ্ছে আগ্নেয় শিলার লিখবে যখন, তখন লিখবে যে আগ্নেয় শিলা হচ্ছে নির্মাণ কার্যে ব্যবহার করা হয়। বাড়ি মেঝে তৈরিতে গ্রানাইট পাথর ব্যবহৃত হয়। রামেশ্বরম, মাদুরাই, মহাবলীপুরমের প্রসিদ্ধ মন্দিরগুলি গ্রানাইট পাথরে তৈরি। রূপান্তরিত শিলা হচ্ছে তোমার শিল্পক্ষেত্রে গ্রাফাইট থেকে পেন্সিলের শীট, স্লেট, পাথর লেখার কাজে ব্যবহৃত হয়। 4 দিয়েছে বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে, এটা তোমাদের বইয়ের 47 পৃষ্ঠায় রয়েছে। লিখবে প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পরে বায়ু যখন পর্বতের অনুবাদ ঢালে পৌঁছায় তখন সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। এছাড়া বায়ু যত নিচের দিকে ঢালের উষ্ণতর স্থানে নামতে শুরু করে বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে। ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। এই কারণে অনুবাদ ঢালে প্রতিবাদ ঢাল অপেক্ষা বৃষ্টিপাত খুবই কম হয়, তাই পর্বতের অনুবাদ ঢাল বৃষ্টির ছায়া অঞ্চল নামে পরিচিত। আর আমাদের এখানে উদাহরণ হচ্ছে আমাদের দেশে দাক্ষিণাত্য মালভূমি আর শিলং হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। 5-এর আয়তে দিয়েছে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সংঘটিত হয় কেন, এটা আছে তোমাদের বইয়ের 30 পাতাতে। বলেছে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সংঘটিত হয় কেন। 3খানা পয়েন্ট আছে, দিয়ে দেবে। 1 হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে ফলে এখানকার বায়ু সারা বছর উষ্ণ থাকে। 2 হচ্ছে এই অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি, উষ্ণ বায়ু জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেশি হয়। আবার উষ্ণ বায়ু ঘনত্ব কম বলে এটি হালকা হয়। এই হালকা জলীয় বাষ্পযুক্ত বায়ু প্রসারিত হতে হতে ওপরের দিকে ওঠে। 3 হচ্ছে এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তন গতির কারণে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায়, ফলে এই অঞ্চলে বায়ুর পরিমাণ কমে যায় এবং এখানে নিম্নচাপ দেখা দেয়। অথবাতে রয়েছে সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর 3টে পার্থক্য লেখো। সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর 3টে পার্থক্য। 1 হচ্ছে সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ুকে সমুদ্রবায়ু বলে, আর স্থলবায়ু হচ্ছে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত বায়ুকে স্থলবায়ু বলে। সমুদ্রবায়ু দিনের বেলা প্রবাহিত হয়, স্থলবায়ু রাতের বেলা প্রবাহিত হয়। সমুদ্রবায়ু দিনের বেলা সমুদ্রে কম উষ্ণতার জন্য উচ্চচাপ আর স্থলভাগে বেশি উষ্ণতার জন্য নিম্নচাপ সৃষ্টি হলে এই বায়ু উৎপত্তি লাভ করে। আর স্থলবায়ু হচ্ছে রাতের বেলা দ্রুত তাপ বিকিরণের কারণে স্থলভাগে উচ্চচাপ আর ধীরে তাপ বিকিরণের কারণে জলভাগে নিম্নচাপ সৃষ্টি হলে এই বায়ুর উৎপত্তি লাভ করে। 2 বলেছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্য সম্পর্কে যা যেন লেখো, এটা তোমাদের বইয়ের 53 পাতায় রয়েছে। স্বাভাবিক উদ্ভিদ এই অরণ্যে নিরক্ষীয় অরণ্যে সারা বছর গাছে সবুজ পাতা থাকে, ফুল ফোটে, ফল ধরে, তাই চিরসবুজ অরণ্য বলা হয়। ব্রাজিলের আমাজন নদী অববাহিকা এই ক্রান্তীয় অরণ্য সেলভা নামে পরিচিত। এই অরণ্যে রবার, রোজউড, ব্রাজিল নাট, আয়রন উড, বাঁশ গাছ দেখা যায়। জাইরে বা কঙ্গো নদী অববাহিকা নিরক্ষীয় অরণ্যে মেহগনি, রবার, পাম, কোকো, সিনকোনা গাছের প্রাধান্য। দক্ষিণ পূর্ব এশিয়ার নিরক্ষীয় অরণ্যে শাল, সেগুন, আবলুস, রাবার গাছ দেখা যায়। উপকূল অঞ্চলে প্রচুর নারকেল, তাল গাছ জন্মায়। এই অরণ্যে নানা প্রজাতির গাছ পাশাপাশি জন্মায়। ব্রাজিলের বৃষ্টি অরণ্যে 2 বর্গ কিমি অঞ্চলে গড়ে প্রায় 300 প্রজাতির গাছ দেখা যায়। পৃথিবীর আর কোনো অরণ্যে এত প্রজাতির গাছ দেখা যায় না। গাছগুলোর কাঠ শক্ত আর ভারী, গুঁড়ি খুব লম্বা মোটা আর পাতাগুলো বেশ চওড়া হয়। গাছগুলো এমনভাবে ঠাসাঠাসি করে থাকে যেন অরণ্যের ওপর চাঁদোয়ার মতো ঢেকে যায়। এর মধ্যে দিয়ে সূর্যের আলো অরণ্যের তলদেশে পৌঁছাতে পারে না, ফলে স্যাঁতস্যাঁতে অন্ধকার তলদেশে নানা লতা, গুল্ম, পরগাছা গুজিয়ে দুর্গম হয়ে ওঠে। বন্যপ্রাণ ঘন এবং দুর্ভেদ্য অরণ্যে গাছ চড়তে পারে এমন পশু পাখি জীবজন্তুর আধিক্য। বাঁদর, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, বিভিন্ন রকম সাপ, পাখি, বিষাক্ত কীটপতঙ্গ দেখা যায়। অরণ্যের তলদেশে হরিণ, গন্ডার, হাতি, জ্যাবরা ও নদী জলাশয়ে প্রচুর কুমির জলহস্তী রয়েছে। তীরে বলেছে পরিবেশ অবনমন রোধে তুমি কি কি করতে পারো, তোমাদের এটা বইয়ের 70 পাতায় রয়েছে।
এই যে অবনমনতা নিয়ন্ত্রণের উপায়, এক হচ্ছে পরিবেশ অবনমনের, এই যে সচেতন মানুষরা বসে নেই, পরিবেশের সুরক্ষার জন্য বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক হচ্ছে পরিবেশ অবনমনের অন্যতম প্রধান কারণ শিক্ষার অভাব ও দারিদ্র্য। উন্নয়নশীল দেশগুলিতে পরিকল্পিতভাবে অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াতে হবে, মানুষকে শিক্ষিত সচেতন করতে হবে। দুই হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার বেশি করতে হবে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ শক্তি। তিন, সম্পদের পুনর্ব্যবহার করতে হবে আর পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যের ক্রয় প্রবণতা বাড়াতে হবে। তিন, মাথাপিছু প্রাকৃতিক শক্তির ব্যবহারের পরিমাণ কমাতে হবে। উন্নয়নের ক্ষেত্রে জল, বায়ু, মাটি, অরণ্য পরিষ্কার রাখা, জীববৈচিত্র্য সংরক্ষণের উপর গুরুত্ব দিতে হবে। চার, জনসংখ্যা দেশের সম্পদের মধ্যে যাতে ভারসাম্য থাকে তা লক্ষ্য রাখা প্রয়োজন। পাঁচ, সরকারি পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সরকারি পরিকল্পনা গ্রহণের আগে তার পরিবেশগত প্রভাব চিহ্নিত করা দরকার। উন্নয়ন পরিকল্পনা যেমন রাস্তা তৈরি, নদী পরিকল্পনা, নগর পরিকল্পনা, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, শিল্প কারখানা স্থাপন ইত্যাদি করার আগে যাতে পরিবেশের ক্ষতি না করে সেদিকে নজর দিতে হবে। সাত, জীবমণ্ডলের বৈচিত্র্য যাতে নষ্ট না হয় সেদিকে সজাগ হতে হবে। বিভিন্ন প্রাণী উদ্ভিদকে তার নিজস্ব পরিবেশে বাঁচার সুযোগ মানুষকেই করে দিতে হবে। আর আট, সর্বোপরি দেশের সরকারকে পরিবেশ বিষয়ে গুরুত্ব দিতে হবে, পরিবেশ সংরক্ষণের জন্য কঠোর নীতি প্রণয়ন করতে হবে। ওর অথবাতে রয়েছে পরিবেশ দূষণ আর পরিবেশ অবনমনের তিনটি পার্থক্য লেখো। আচ্ছা, পরিবেশ অবনমন আর পরিবেশ দূষণের তিনটি পার্থক্য। পরিবেশ অবনমন হচ্ছে পার্থিব পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস হলে পরিবেশের অবনমন হয়, আর প্রাকৃতিক আর মনুষ্য সৃষ্ট কারণে পরিবেশের বিভিন্ন উপাদানে কলুষিত হওয়াই হলো পরিবেশ দূষণ। দুই হচ্ছে পরিবেশ দূষণ পরিবেশের অবনমন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, আর দীর্ঘদিন ধরে বিভিন্ন দূষিত পদার্থসমূহ পরিবেশ দূষণকে ত্বরান্বিত করে। দূষণ পরিবেশ অবনমনের একটি কারণ মাত্র। তিন হচ্ছে পরিবেশ অবনমন হলেই দূষণ হবে এমন নয়, যেমন হচ্ছে জীববৈচিত্র্য হ্রাস, আর দূষণ হলেই পরিবেশের অবনমন ঘটবে। অথবাতে চারে রয়েছে মারে ডার্লিং অববাহিকায় কৃষি এবং পশুপালন সম্পর্কে লেখো। এটা তোমাদের বইয়ের 117 পাতায় রয়েছে। কৃষি লিখবে। মারে ডার্লিং অববাহিকা অস্ট্রেলিয়ার সবচেয়ে কৃষি সমৃদ্ধ অঞ্চল। এখানে উন্নত যন্ত্রের সাহায্যে গম, যব, ভুট্টা, ওট, রাই উৎপাদন করা হয়। দক্ষিণের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে আঙুর, লেবু, আপেল, পিচ, কমলালেবু, নাশপাতি প্রভৃতি ফলের চাষ হয়। আর পশুপালন হচ্ছে মারে ডার্লিং অববাহিকার ডাউন্স তৃণভূমিতে মেরিনো, লিঙ্কন, মার্স প্রভৃতি ভালো জাতের ভেড়া পালন করা হয়। এই অঞ্চলের উত্তরে কুইন্সল্যান্ড আর দক্ষিণ পূর্বে নিউ সাউথ ওয়েলসে গবাদি পশু পালন করা হয়। এদের থেকে প্রচুর মাংস এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদিত হয়। অস্ট্রেলিয়া গোমাংস উৎপাদনে পঞ্চম আর পশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। এর অথবাতে রয়েছে মৌনলয়ের মোট উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও বেশি, ব্যাখ্যা করো। এটা তোমাদের বইয়ের 112 পাতায় রয়েছে। বলছে মৌনলার মোট উচ্চতা সমুদ্র তলদেশ থেকে 9170 মিটার, এর মধ্যে 5000 মিটার রয়েছে সমুদ্রপৃষ্ঠের নিচে, আর বাকি 4170 মিটার রয়েছে সমুদ্রপৃষ্ঠের উপরে। মাউন্ট এভারেস্টের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 8848 মিটার, তাই মোট উচ্চতার বিচারে মৌনলার উচ্চতা বেশি, কিন্তু পৃথিবীর স্থলভাগের উচ্চতা মাপা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে, তাই মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। 6 আয়তে দিয়েছে চিত্রসহ নিয়ত বায়ুপ্রবাহ সম্পর্কে আলোচনা করো। এই ছবিটা দেবে আর এখানে লিখবে এই যে নিয়ত বায়ুপ্রবাহের সঙ্গে চাপ বলয়ের সম্পর্ক। আয়ন বায়ুর সঙ্গে বায়ুচাপ উভয় গোলার্ধে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষরেখার মধ্যে সারা বছর নির্দিষ্ট পথে আয়ন বায়ু প্রবাহিত হয়। দুই হচ্ছে এই বায়ু উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় পৃথিবীর আবর্তন গতির জন্য ফেরেলের সূত্রানুসারে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব দিক থেকে উত্তর পূর্ব আয়ন বায়ু নামে ছুটে আসে। একইভাবে দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্রানুসারে বাম দিক থেকে দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে প্রবাহিত হয়। আচ্ছা, তার আগে একটু ভূমিকা দিয়ে দেবে এইখান থেকে যে ভূপৃষ্ঠে স্থায়ী উচ্চচাপ বলয় থেকে স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু প্রবাহ বলে। নিয়ত বায়ু 3 রকমের হয়, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর হচ্ছে মেরু বায়ু। তো আমাদের নিয়ত বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা করতে বলেছে, তাহলে আমাদের পশ্চিমা বায়ুটাও বলতে হবে।
আচ্ছা, পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। উত্তর গোলার্ধে 35 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুকে পশ্চিমা বায়ু বলে। এই বায়ু উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্রানুসারে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিক থেকে দক্ষিণ পশ্চিমা বায়ুরূপে প্রবাহিত হতে থাকে। দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে পশ্চিমা বায়ু প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্রানুসারে বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম দিক থেকে উত্তর পশ্চিমা বায়ুরূপে প্রবাহিত হতে থাকে। মেরুবায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক হচ্ছে উভয় গোলার্ধে 70 থেকে 80 ডিগ্রি অক্ষরেখার মধ্যে মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুকে মেরুবায়ু বলে। উত্তর গোলার্ধে সুমেরু উচ্চচাপ বলয় থেকে তীব্র শীতল আর শুষ্ক বায়ু সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্রানুসারে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব দিক থেকে উত্তর পূর্ব মেরুবায়ুরূপে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধের কুমেরু উচ্চচাপ বলয় থেকে তীব্র শীতল আর শুষ্ক বায়ু কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্রানুসারে বাম দিকে মেঁকে দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ পূর্ব মেরুবায়ুরূপে প্রবাহিত হতে থাকে। তাহলে নিয়ত বায়ু মানে হচ্ছে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরুবায়ু, তিনটে বায়ুর মিলিত রূপ। তো তিনটেই বলতে হবে। 6-2 আছে তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রার সাম্প্রতিক পরিবর্তন সম্পর্কে লেখো। এটা তোমাদের বইয়ের 62 পৃষ্ঠায় রয়েছে। তুন্দ্রা অঞ্চলের অত্যন্ত প্রতিকূল জলবায়ু কষ্টকর জীবনযাত্রার জন্য এই অঞ্চল জনবিরল। একমাত্র আদিম অধিবাসীরা প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে বসবাস করে। এক হচ্ছে গ্রিনল্যান্ড, কানাডা এবং আলাস্কার উত্তরাংশের এস্কিমো রেড ইন্ডিয়ান। 2 হচ্ছে ইউরেশিয়া, সাইবেরিয়া, স্যামোয়েদ, ইয়াকু। 3 ল্যাপল্যান্ডে ফিনল্যান্ডে ফিন উপজাতির মানুষ বাস করে। তীব্র শীতে কৃষিকাজ হয় না, তাই এখানকার অধিবাসীরা যাযাবর জীবন যাপন করে। শীতকালে এখানে একরকম গোলাকার বরফের ঘর বা ইগুলো তৈরি করে বাস করে, আর গ্রীষ্মকালে বরফ গলে গেলে শিল মাছের চামড়া দিয়ে তৈরি তাঁবু বা টিউপিকে তারা বসবাস করে। যাতায়াতের জন্য বরফের ওপর চাকাহীন স্লেজ গাড়ি এবং জলে শিল মাছের চামড়ায় তৈরি নৌকা বা কায়াক ব্যবহার করে। পশুর চামড়া দিয়ে পোশাক আর হাড় দিয়ে শিকারের বর্ষার সূঁচ তৈরি করে। খাদ্যের জন্য শিল, ভালুক, বলগা হরিণ, মেরু শিয়াল শিকার করে, সমুদ্রের মাছ ধরে। হরিণের দুধ, বেরি ফল এদের প্রিয় খাদ্য। সাম্প্রতিক পরিবর্তন। বর্তমানে এই অঞ্চলে বেশ কিছু খনিজের সন্ধান পাওয়া গেছে, যেমন স্পিটসবার্গে কয়লা, সুইডেনের কিরুনা অঞ্চলে আকরিক লোহা, ইউক্রেন আর আলাস্কায় সোনা, খনিজ তেল। ফলে বেশ কিছু শিল্প গড়ে উঠেছে। রেলপথ এবং জলপথে এই অঞ্চলের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ বাড়ছে। সাইবেরিয়ার মার্মিনক্স বন্দর থেকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত রেলপথ নির্মিত হয়েছে। উত্তর আমেরিকার আলাস্কা হাইওয়ে তুন্দ্রা অঞ্চলকে অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে। কিছু অঞ্চলকে বরফমুক্ত করে অথবা গ্রিনহাউসে উন্নত প্রযুক্তিতে চাষবাস করা হচ্ছে। অধিবাসীরা পশুর লোম, চামড়ার বিনিময়ে চা, কফি, তামাক ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করছে। বর্তমানে এই অঞ্চলে প্রভূত উন্নতি ঘটেছে এবং অধিবাসীরাও ধীরে ধীরে আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে উঠেছে। 3 দিয়েছে পরিবেশের অবনমনের ফলাফলগুলি সম্পর্কে লেখো। এটা বইয়ের 69 পাতায় রয়েছে। এই যে পরিবেশের অবনমনের ফলাফল। তো এই হচ্ছে পরিবেশের অবনমনের ফলে ভূমিকম্পের প্রবণতা বাড়ছে, জলদূষণ এবং বিভিন্ন জায়গায় যেমন তোমার গুজরাট এইসব সমস্ত রাজস্থানে জলাভাব দেখা দিচ্ছে, জীববৈচিত্র্যের হ্রাস হচ্ছে, অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে, রাসায়নিক বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটছে, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন ঘটছে। ফলে তোমার বিশ্ব উষ্ণায়ন বাড়ছে এবং জলবায়ুর পরিবর্তন ঘটছে। বিশ্ব উষ্ণায়নের ফলে বরফ গলে গিয়ে সমুদ্রের জলস্তর বাড়ছে, বন্যা হওয়ার প্রবণতা বাড়ছে, প্রাকৃতিক সম্পদের হ্রাস হচ্ছে, মুদ্রাস্ফীতি এবং চাহিদা যোগানের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, তার ফলে বিভিন্ন রকম শ্বাসকষ্টজনিত রোগ দেখা দিচ্ছে, আর খরার প্রবণতা বাড়ছে। এগুলো হচ্ছে পরিবেশ অবনমনের ফলাফল। 4 লিখবে 4 বলেছে এশিয়া মহাদেশের আঞ্চলিক বিভাগগুলির বিবরণ দাও। এটা আছে তোমাদের বইয়ের 110 পাতায়। বলেছে ওশেনিয়া মহাদেশের আঞ্চলিক বিভাগগুলির বর্ণনা দাও। তাহলে ছোট বড় অসংখ্য দ্বীপ নিয়ে হচ্ছে ওশেনিয়া মহাদেশ গঠিত। ভূপ্রকৃতির মধ্যে অনেক বৈচিত্র্য আছে, যেমন হচ্ছে অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি, এটাকে 4 ভাগে ভাগ করা হচ্ছে। পূর্বের উচ্চভূমি,
আচ্ছা, আঞ্চলিক বিভাগগুলির বর্ণনা যেহেতু 5 নাম্বার, তো রায়মার্টিন থেকে দিলাম। বলছে 10,000-এর বেশি দ্বীপ নিয়ে গঠিত অস্ট্রেলেশিয়া। অস্ট্রেলিয়া শব্দটির অর্থ দক্ষিণের দেশ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তাসমানিয়াকে একত্র করে হচ্ছে অস্ট্রেলেশিয়া। অস্ট্রেলেশিয়া ওশেনিয়া মহাদেশের 90% স্থান দখল করে আছে। 2 হলো মেলানেশিয়া। মেলানেশিয়া শব্দটার অর্থ হচ্ছে কালো দেশ। এখানকার অধিবাসীদের গায়ের রং কালো বলে এরকম নামকরণ হয়েছে। উত্তরে নিরক্ষরেখার সামান্য উত্তরাংশ থেকে দক্ষিণে 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং পূর্বে ফিজি দ্বীপ ও দ্বীপপুঞ্জ থেকে পশ্চিমে পাপুয়া নিউগিনির মধ্যবর্তী অংশকে মেলানেশিয়া বলে। মেলানেশিয়ার অন্তর্ভুক্ত প্রধান দ্বীপ আর দ্বীপপুঞ্জ পাপুয়া নিউগিনি, নিউ ব্রিটেন, সলোমন, নিউ হেব্রিডস, ভানুয়াতু, নিউ অকল্যান্ড, নরফোক ক্রুজ প্রভৃতি। পাপুয়া নিউগিনি মেলানেশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। ফিজি মেলানেশিয়ার সর্বাধিক গুরুত্বপূর্ণ আগ্নেয় দ্বীপ। 3 হচ্ছে মাইক্রোনেশিয়া। অসংখ্য ক্ষুদ্র দ্বীপ ও দ্বীপপুঞ্জের সমষ্টিকে একসঙ্গে মাইক্রোনেশিয়া বলে। মাইক্রোনেশিয়ার অর্থ হচ্ছে মাইক্রন বা ক্ষুদ্র প্লাস এশিয়া বা দেশ। মেলানেশিয়ার উত্তর আর উত্তর পূর্বাংশে নিরক্ষরেখা আর কর্কট ক্রান্তি রেখার মধ্যবর্তী স্থানে মাইক্রোনেশিয়া অবস্থিত। মারিয়ানা, মার্শাল, ক্যারোলিন, গিলবার্ট, গুয়াম, কিরিবাটি, নাউরু, পালাউ প্রভৃতি দ্বীপ ও দ্বীপপুঞ্জ মাইক্রোনেশিয়ার অন্তর্গত। সমস্ত দ্বীপগুলি মূলত প্রবাল দ্বীপ। উল্লেখযোগ্য পৃথিবীর গভীরতম সমুদ্রখাত মারিয়ানা খাত এখানে অবস্থিত। পলিনেশিয়া ওশেনিয়া মহাদেশের পূর্ব দিকে অসংখ্য দ্বীপ আর দ্বীপপুঞ্জের সমষ্টিকে পলিনেশিয়া বলে। পলিনেশিয়ার অর্থ হচ্ছে পলি বা বহু এশিয়া বা দেশ। হাওয়াই, মার্কুইস, সামোয়া, সোসাইটি, ফিনিক্স, টোঙ্গা, তাহিতি, কুক, ইস্টার, টুভালু, টুয়ামোটু প্রভৃতি দ্বীপগুলি প্রধানত আগ্নেয়গিরি, লাভা এবং প্রবালকিটের দেহাবশেষ দিয়ে তৈরি। পলিনেশিয়ার অন্তর্গত হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি। মাউন্ট কিলাউ দুটি বিখ্যাত জীবন্ত আগ্নেয়গিরি। অথবাতে আছে মারে ডার্লিং অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। মারে ডার্লিং অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকাটি অর্থনৈতিক দিক থেকে একটি অত্যন্ত সমৃদ্ধ অঞ্চলের সমৃদ্ধির কারণ এক হচ্ছে ভূপ্রকৃতি। এই অববাহিকাটি সমতল হওয়ায় কৃষিকাজ, পরিবহন, শিল্প প্রভৃতি ক্ষেত্রে খুব উন্নত। 2 জলবায়ু। এখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির হওয়ায় মানুষ অধিক সময় ধরে কাজ করতে পারে। 3 কৃষি সমৃদ্ধির কারণ উর্বর পল্লল মৃত্তিকাযুক্ত সমতল ভূমি। মারে ডার্লিং নদী আর বিভিন্ন খাল থেকে জলসেচের সুবিধা, আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার। এই কারণে এই অঞ্চল কৃষিক্ষেত্রে অত্যন্ত সমৃদ্ধ। 4 পশুপালন। এই অববাহিকার ডাউন্স তৃণভূমি পশুপালন তথা ডেয়ারি শিল্প আর পশম শিল্পে উন্নত। খনিজ সম্পদ। এই অববাহিকায় সোনা, রূপা, তামা প্রভৃতি মূল্যবান খনিজ সম্পদ পাওয়া যায়। প্রচুর রূপা পাওয়া যায় বলে ব্রোকেন হিল শহরকে রূপার শহর বলে। শিল্পোন্নতি হচ্ছে কৃষি এবং পশু সম্পদের উপর নির্ভর করে এখানকার পশম, বস্ত্রবয়ন, ডেয়ারি, ময়দা, মাংস শিল্প প্রভৃতি ব্যাপক উন্নতি লাভ করেছে। এছাড়া ইঞ্জিনিয়ারিং, রাসায়নিক, লৌহ ইস্পাত প্রভৃতি ধাতব শিল্প গড়ে উঠেছে। সর্বোপরি সরকারি সহযোগিতা, জনসংখ্যার স্বল্প চাপ, সিডনি, ব্রিসবেন, মেলবোর্ন ইত্যাদি বন্দর দিয়ে বাণিজ্যের সুবিধা প্রভৃতির কারণে মারে ডার্লিং অববাহিকা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হয়ে উঠেছে। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।